আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরোজুমান। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৬ দিনে ১৯৩ কোটি ৩০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩,৫৮২ কোটি ৬০ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের প্রথম ২৬ দিনে আসা রেমিটেন্স গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ৪,৫৬৩ কোটি টাকা বেশি। গত বছরের জুলাইয়ের ২৬ দিনে রেমিটেন্স এসেছিল ১৫৫ কোটি ৯০ লাখ ডলার। রেমিটেন্সের এই ঊর্ধ্বগতি ডলারের দামে স্থিতিশীলতা ধরে রাখার পাশাপাশি রিজার্ভ ধরে রাখতে সহায়তা করছে। এর আগে সদ্য বিদায় ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন প্রায় ২৮১ কোটি ৮০ লাখ ডলারের রেমিটেন্স। মাসব্যাপী চলমান অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। বিশ্বের এই দুই বৃহত্তম অর্থনৈতিক অংশীদারের মধ্যে সম্প্রতি চুক্তি নিয়ে আলোচনা হয়। স্কটল্যান্ডে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেয়েনের মধ্যে আলোচনার পর যুক্তরাষ্ট্র ইইউ পণ্যের ওপর ১৫% শুল্ক আরোপের বিষয়ে একমত হয়, যা আগের প্রায় অর্ধেক। ভন ডের লেয়েন এই চুক্তির প্রশংসা করে বলেন, এটি উভয় মিত্রের জন্য স্থিতিশীলতা আনবে, যারা একসাথে বিশ্ব বাণিজ্যের প্রায় ১/৩। এর আগে ইইউর পাশাপাশি ট্রাম্প যুক্তরাজ্য, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামের সাথে শুল্ক চুক্তি করেন। ভরা মৌসুমেও বাজারে ইলিশ মাছের সংকট, দামও নাগালের বাইরে। খরচ অনুপাতে জালে মাছ ধরা না পড়ায় হতাশ জেলেরা। আড়তগুলোতে ইলিশ আমদানি কম হওয়ায় লোকসানের মুখে পড়েছে মৎস্য আড়তদাররা। সংশ্লিষ্টরা বলছেন, বারবার দুর্যোগপূর্ণ আবহাওয়া, ট্রলিং বোর্ড এবং বিষ দিয়ে মাছ শিকারের কারণে রেণুপোনা ধ্বংস হচ্ছে। তাই এখন ইলিশের সংকট দেখা দিয়েছে। চাঁদপুর, লক্ষ্মীপুর ও বরগুনা প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুম শুরু হলেও চাঁদপুরের আড়তগুলোতে ইলিশ আমদানি কম, ফলে লোকসানের মুখে মৎস্য আড়ত ব্যবসায়ী ও শ্রমিকরা। সরকারের কাছে জেলেদের মতো মৎস্য কার্ডের দাবি জানান তারা। সিজনের প্রায় অর্ধেক চলে গেছে, মাছ আশানুরূপ মাছ আসে না। গত ৩-৪ দিন যাবত কিছু মাছের আমদানি বাড়ছে, কিন্তু সেটা আশানুরূপ। ভরা মৌসুম থাকলে লাভ হবে কি? নদীতে তো মাছ নাই। মনে করেন দেখা যায় আড়তদার যারা আছে, সরকার আছে, লেবার আছে, যারা এই মাছের সাথে জড়িত, প্রত্যেকেরই অবস্থা ভালো না। তবে কয়েকদিনের মধ্যে আড়তগুলোতে ইলিশের আমদানি বাড়বে জানিয়ে সংশ্লিষ্টদের হতাশ না হওয়ার আহ্বান জেলা মৎস্য বিভাগের। আমরা আশাবাদী যে আমাদের জেলে মৎস্যজীবী বা আমাদের আড়তদার মৎস্য ব্যবসায়ী ভাইয়েরা ক্ষতিগ্রস্ত বা হতাশ হবেন না। সামনের দিকে আমাদের ইলিশের প্রাচুর্যতা বাড়বে। জুন থেকে আগস্ট এ ৩ মাস মেঘনায় ইলিশ আহরণের ভরা মৌসুম। এ সময় লক্ষ্মীপুরের মেঘনা নদীর গভীরতা কমে যাওয়ায় দেখা মিলছে না রূপালী ইলিশের। এতে করে বেকার হয়ে পড়ছেন হাজার হাজার জেলে। মহাজনদের দাদন সহ বিভিন্ন এনজিও থেকে নেওয়া লাখ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে দিন কাটছে তাদের। জেলেরা জানান, দিনরাত নদীতে জাল ফেলে যে পরিমাণ মাছ পাচ্ছেন তারা তা বিক্রি করে পরিবার পরিজন নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে। ১,০০০ টাকার তেল ফুললে ৮০০ টাকা ৭০০ টাকার মাছ বেচে। একদম নাই বললেই নয়, জেলেরা খুব কষ্টে আছে। এদিকে জেলেরা মাছ শিকার করতে না পারায় অলস সময় কাটছে আড়তদারদের। অনেকটাই শূন্য আড়তগুলো। এই নদীগুলা গভীরতা কমে গেছে, চরাঞ্চল হওয়ার কারণে মাছ উঠতেছে না। ইলিশের মৌসুমে আমরা টাকাগুলো পরিশোধ করেছি। নিরবিচ্ছিন্ন পানির প্রবাহ আর বৃষ্টিপাত হলে আগামী 2 সপ্তাহের মধ্যে মাছ পাওয়া যাবে বলে আশা করছেন জেলা মৎস্য কর্মকর্তা। জেলেরা যে রাস্তায় আশা করছে যে ইলিশ পাওয়া যাবে, পাইনি। নাপতা কমে যাওয়ার কারণে মাছের মার্কেটের রুট যেটা, যে রাস্তা দিয়ে মাছ চলাফেরা করার কথা ছিল, ওটা করে নেয়। ভরা মৌসুমেও বরগুনায় ইলিশ মাছের সংকট, দামও নাগালের বাইরে। বর্তমানে বঙ্গোপসাগর ও নদীতে তুলনামূলক ইলিশ কম, তাই কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে না জেলেদের জালে। এ কারণে উপকূলীয় মৎস্য বাজারগুলো প্রায় মাছ শূন্য হয়ে পড়েছে। মাছের দাম হলে নদীতে জেলেরা যায় কিন্তু মাছ পায় না। ট্রলিংরা মাছ ধরে লই যায়, ছোট মাছ মারিয়ে ফেলায়, যে কারণে মাছ কম। গেল বছর আমাদের প্রচুর ইলিশ মাছ বরগুনা বাজারে উঠছে, এর আগেরবারও উঠছে, কিন্তু এবার একেবারে নাই বললেই চলে। সরবরাহ কম কিন্তু দাম অনেক বেশি হয় মাছের প্রতি আগ্রহ কমেছে ক্রেতাদের, ফলে অনেকটা বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে 25টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে কয়েকটি বিমান আগামী 1-2 বছরের মধ্যে পাওয়া যাবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে এয়ারক্রাফট, তুলা, সয়াবিন, গম আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার পাশাপাশি বোয়িং কোম্পানি থেকে 25টি বোয়িং বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান থেকে শুল্ক সংক্রান্ত আলোচনার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত। সচিবালয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য সচিব। তিনি জানান 25টি বোয়িং কেনার বিস্তারিত। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। কাজে সরবরাহতে তো ডেফিনেটলি অনেক সময় নেবে। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। শুল্ক কমানোর তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ প্রতিনিধি দল যাচ্ছে বলেও জানান সচিব। চুক্তির উপরে, খসড়ার উপরে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনায় আমরা আমাদের অবস্থান তুলে ধরবো। আমাদের অবস্থান অবশ্য তাদেরকে জানিয়েছি। তো তারপরে তারা এই তারিখ দিয়েছেন এবং 31 তারিখেও তারা একটা সভা ওখানে থাকতে ঠিক করতে পারেন। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে, যা আরোপ করা হয়েছিল চলতি বছর এপ্রিলে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রুফটপ সোলার কর্মসূচির আওতায় 2025 ডিসেম্বর নাগাদ 3000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে অন্তর্বর্তী সরকার। তবে এত কম সময়ে লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সরকারের এমন উদ্যোগকে সতর্কভাবে স্বাগত জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। বিশ্বে বর্তমানে 6 লক্ষ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সৌর বিদ্যুতের উপর ভর করে। বিশ্বে মোট বিদ্যুতের প্রায় 4% আসে এই সৌর বিদ্যুৎ থেকে। 2022 সালে সৌর আর বায়ু বিদ্যুৎ থেকে এসেছে মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় 12%। দেশে সৌর বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 650.96 মেগাওয়াট। তবে বাংলাদেশে মোট বিদ্যুতের কত ভাগ সৌর বিদ্যুৎ থেকে আসে তার সঠিক পরিমাণ নির্দিষ্টভাবে বলা কঠিন। তবে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আগামী ডিসেম্বর নাগাদ এ খাত থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের, যার গোটাটাই আসবে বাসাবাড়ি, সরকারি আর বেসরকারি ভবনের ছাদ থেকে। 2030 সালের মধ্যে 20% আর 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য জ্বালানিতে পৌঁছাতে চায় বাংলাদেশ। লক্ষ্যমাত্রা আসলে অ্যাচিভ করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এটা একটা আমাদের অনেক সময় আমরা যেরকম রেস দেই যে এত সময় পুষতে পারবে কিনা, সত্যিকার অর্থে এই ডিসেম্বরে পৌঁছাটা আসলে ভেরি ডিফিকাল্ট। 6 মাসের মধ্যে এত 3000 মেগাওয়াটের উৎপাদন করতে গিয়ে আপনার ভুলফোর নাম সর্বস্ব প্রতিষ্ঠান যদি আমাদের সামনে চলে আসে, আমরা যদি রিয়েল বিদ্যুৎ না পাই, সেখানে কিন্তু আলটিমেটলি আবার একটা বদনামের অংশীদার কিন্তু আমাদের বিএসআর হতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক পরিকল্পনা, ব্যবস্থাপনা আর বাস্তবায়নের জটিলতা রয়েছে। পাশাপাশি অর্থায়নের ইস্যু তো আছেই। কারণ এক্সিস্টিং যে আমার 1000 কোটি টাকার রিফাইন্যান্স স্কিমটা আছে, তার মধ্যে সুন্দর করে কে নিতে পারবে, কত পার্সেন্ট তার ব্যাংক ফাইন্যান্স হবে, রিফাইন্যান্স কত হবে, তার টেনারটা কি, এভরিথিং ইজ দেয়ার। বিগত সরকারের সেই কর্মসূচির সময় কিন্তু দেখা গিয়েছে বিভিন্নভাবে এই কর্মসূচির সুবিধাভোগী অনেকে হয়েছে। আমরা মনে করি যে সে ধরনের একটি জায়গাতে যাতে এই কর্মসূচিকে না পর্যবসিত হতে হয়, সেজন্য শুরু থেকেই আমাদেরকে সতর্ক থাকা দরকার। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 409 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 41,046 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 126 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,514 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 8 পয়েন্ট কমে অবস্থান করছে 4,252 পয়েন্টে।
চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৫৯৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 4 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 103 পয়েন্ট কমে অবস্থান করছে ৮১,৩৫৯ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,২১৭ পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর রেমিটেন্স প্রবাহ ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বিশ্বব্যাংকের পরামর্শক হুসাইন সামাদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।